আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো। পুরোটা সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। কোভিড-19 মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংক্রমণ পরিস্থিতির উন্নত হয়ে 17 অক্টোবর থেকে ধাপে ধাপে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কোভিড নিয়ন্ত্রণ জাতীয় কারিগরি কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বিস্তারিত জানাচ্ছেন নাজির ফরায়েজি। দেশে কোভিড শনাক্তের পর গত বছরের 17 মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একটানা বন্ধের হিসেবে যা বিশ্বের সব দেশের মধ্যে সামনের সারিতে। মঙ্গলবার প্রকাশিত ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ বন্ধের ফলে প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার স্তর পর্যন্ত 4 কোটির বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে চলমান ছুটি 31 আগস্ট থেকে আরেক দফা বাড়িয়ে 11 সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। দেশে সংক্রমণ পরিস্থিতি ক্রমে উন্নতির দিকে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য সহ সংশ্লিষ্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে করোনা প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল কমিটি। এতে 17 অক্টোবর থেকে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়। তবে এর আগে টিকা সংক্রান্ত তথ্য সব বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠাতে হবে। আমরা স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ এগুলো খুলে দেওয়া, তারপরে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে খুলে দিতে পারি এগুলো নিয়ে আলোচ করলাম। সকলেই ছিল এখানে। স্বাস্থ্য বিভাগ ছিল, শিক্ষা বিভাগ ছিল, ইউজিসি ছিল, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা ছিলেন, সচিবরা ছিলেন, আরো বেশ কিছু বিজ্ঞ মানুষ ছিলেন, অধ্যাপকরা। নানা ধরনের পরামর্শ আছে। 17 অক্টোবর থেকে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলার এমন কি সিদ্ধান্ত হয়েছে? আচ্ছা, আমাদের সেই রকম চিন্তা ভাবনা। যে বিশ্ববিদ্যালয়ে শতভাগ টিকার আওতায় আসবে সেই বিশ্ববিদ্যালয় আবাসিক হল সহ সব কার্যক্রম শুরু করতে পারবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। নাজিব ফরায়েজি, আরটিভি, ঢাকা। মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের অংশে চলছে দখলের মহোৎসব। যেভাবে পারছে দখল করছে সরকারি জায়গা। অনেকে গড়ে তুলেছে স্থায়ী স্থাপনা, গড়ে উঠেছে বাসাবাড়ি থেকে পার্কিং স্পট, এমনকি বাজার। নগর কর্তৃপক্ষ স্বীকার করেছে তাদের নজরদারির অভাবেই হচ্ছে এসব দখল। রুহুল আমিনের ক্যামেরায় জুবাইসানের রিপোর্ট। বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট, এই প্রবাদটি যেন শতভাগ সত্য হয়েছে মেয়র হানিফ ফ্লাইওভারের ক্ষেত্রে। উপর থেকে ঝা চকচকে দেখা গেলেও নিচের অবস্থা ঠিক উল্টো। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা বঙ্গভবনের ঠিক পেছনে কাপ্তান বাজারের অংশটি পুরোটাই দখলদারদের কবজায়। গড়ে তোলা হয়েছে স্থায়ী স্থাপনা। ফ্লাইওভারের নিচে সারি সারি টিনের ঘরে 2 বছর ধরে বাস করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের 45টি পরিবার। দয়াগঞ্জ রোডে আমাদের একটা কোয়ার্টার হচ্ছে, 3টা বিল্ডিং। ওখান থেকে অস্থায়ীভাবে আমাদেরকে এখানে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। 2.5 বছরের দিকে এনে আসলাম আমরা তো কোয়ার্টার পাই না, বুঝছেন? আমার তো অনেক কষ্ট হইতেছে এনে। এর পাশেই চলছিল ওয়েল্ডিং এর কাজ। শ্রমিকরা জানান, সিটি কর্পোরেশনের কাজের জন্য অনেকদিন ধরেই ফ্লাইওভারের নিচের এই অংশ দখল করে রাখা হয়েছে। কাউন্সিলরের কাজ, আকাশমণি কাউন্সিলরের কাজ, আমরা কাউন্সিলরের কাজ করি। সরকারি জায়গায় গড়ে তোলা হয়েছে মুরগির স্থায়ী দোকান, তবে ক্যামেরা দেখে সটকে পড়ে দোকানিরা। এর পাশে দেখা যায় পার্কিং এর জায়গা। বঙ্গভবনের আপত্তির কারণে আপাতত এখানে গাড়ি রাখা হচ্ছে না। পার্কিং যদি মেয়র সাহেব আসে মাঝে সাঝে দেখি ওনাদের গাড়িগুলি এখানে থাকে। তবে সবচেয়ে বড় জায়গাটি দখলে রেখেছে ফ্লাইওভারের টোল আদায়ের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপ। স্থায়ী স্থাপনা বানিয়ে সেখানে থাকছে বেসরকারি প্রতিষ্ঠানটির নিরাপত্তা রক্ষী থেকে কর্মচারীরা, যেখানে আবার সাধারণের প্রবেশ নিষেধ। আরটিভির ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। তাদের দাবি, জায়গাটি বরাদ্দ নেয়া, যদিও স্থানীয়দের অভিযোগ ওয়ার্ড কাউন্সিলরের ছত্রছায়ায় এই দখল। সারাদিন বলতে দেন, অসুবিধা নাই, সবাই কথা বলবে। এখানে আপনাদের কথা বলার কেউ নাই, কথা কেউই বলবে না। কেন আপনার লোক কথা বলবে? সবাই চাকরি করে।
কাউন্সিলরের দাবি বাণিজ্যিক প্রতিষ্ঠানটি অবৈধভাবে সরকারি জায়গা দখল করেছে। ওরিয়েন্ট গ্রুপ যেটা আগে থেকে করে আসছে, এখন এটা আসলে সিটি কর্পোরেশনের সাথে কি কম্প্রোমাইজ বা কি ধরনের চুক্তি তারা করেছে আই ডোন্ট শিওর। সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা জানান, জনবল সংকটের কারণে এদিকে নজর দিতে পারেননি তারা। দীর্ঘদিন যাবৎ লকডাউন থাকায় বিশেষ করে আমাদের ভ্রাম্যমাণ আদালত এই সমস্ত জায়গায় খুবই কম পরিচালিত হয়েছে। অবৈধ দখল যেখানে যেখানে আছে আমরা অচিরেই সেগুলো উচ্ছেদে অভিযান শুরু করব। কর্মীদের থাকার ব্যবস্থা আর কাজের সুযোগ দিয়ে নগর কর্তৃপক্ষ সরকারি জায়গা দখলের অভিযোগ এড়াতে পারে না। এই অবস্থায় দখল উচ্ছেদে তারা কতটা সফলতা দেখাবে সে প্রশ্ন এলাকাবাসীর। জুবায়ের সানি, RTV, ঢাকা। শ্রমিক কল্যাণের নামে নিয়মিত চাঁদা দিয়েও মহামারীকালে সহযোগিতা পাননি বেশিরভাগ পরিবহন শ্রমিক। কেবল গাবতলী বাস টার্মিনালে শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন, পরিবহন মালিক ও কমিউনিটি পুলিশের নামে প্রতিদিন 120 টাকা চাঁদা নেওয়া হয়। প্রতিটি কোম্পানির বাসের সংখ্যা হিসেব করে কাউন্টার থেকে এই টাকা আদায় করা হয়। পরিবহনের চাঁদাবাজি নিয়ে শাকিবুর রহমানের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন নিজামুদ্দিন। পরিবহন খাতে বিশৃঙ্খলার অন্যতম কারণ চাঁদাবাজি। গাবতলী বাস টার্মিনালে প্রতিদিন ঢাকা পরিবহন মালিক সমিতির নামে 30 টাকা, বৃহত্তর মিরপুর মোহাম্মদপুর বাস মালিক সমিতি 20 টাকা ও কমিউনিটি পুলিশের নামে তোলা হয় 10 টাকা। এই 60 টাকা ছাড়াও ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন প্রতিদিন 4টি স্লিপে আদায় করে আরও 60 টাকা। গাবতলী আন্তজেলা ও নগর বাস টার্মিনাল শ্রমিক কমিটি 10 টাকা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন 10 টাকা, গাবতলী বাস টার্মিনাল মালিক শ্রমিক কমিউনিটি পুলিশ পরিচালনা কমিটি 10 টাকা ও ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের নামে আদায় করা হয় 30 টাকা। টাকা তোলা হয় অভিনব পদ্ধতিতে। প্রথমে রাস্তায় চলাচলকারী প্রতিটি কোম্পানির যানবাহনের হিসেব রাখা হয়, পরে সেই হিসেবে কাউন্টার থেকে চাঁদার টাকা আদায় করা হয়। গাড়ি বাইরে যা যাত্রী নিয়ে সেই গাড়িটা আমি এন্ট্রি করি, কয়টা গাড়ি বাইরে হলো, যে কয়টা গাড়ি যায় আপনি রাইতে আপনি কালেকশন হয়, কয় গাড়ি গেল ম্যানেজার বলে ওই অনুযায়ী টাকাটা নেয়। সভাপতি গিয়ে আব্বাস মেমন সঠিক জানি না আর কি, এমপি মারা যাওয়ার পর সঠিক জানি। আমার কোম্পানির টাকা ঢাকা সরকারের টাকা, ঢাকা সরকার অফিসে যে টাকা জমা দেয়। শ্রমিকদের অভিযোগ, প্রতিদিন চাঁদা দিলেও তাদের কল্যাণে কিছুই করে না ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন। চাঁদা মালিক সমিতির চাঁদা আছে, শ্রমিক ইউনিয়ন ভাতা আছে, সবারই দিতে হয়। 500 যায়, 600 যায়, 700 যায়, 800 যায়। করোনা আসাকালীন 2 পয়সা সাহায্য কাকে বলে এটাও তো পাই নাই, এবং কি কাঠটারও মনে করেন যে বাদ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। গাবতলীতে একটা চাঁদা আছে, 60 টাকা চাঁদা নেই। শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাস উদ্দিনের দাবি, ইউনিয়ন কেবল 30 টাকা চাঁদা তোলে, অথচ বাস্তবে যা 60 টাকা। আমাদের এখানে কোনো টাকা জমা হয় না, এখানে জমা হয় বিপরীত। এখানে আমার ওখানে ইউনিয়নের টাকাটা হলো 30 টাকাই দেয়, আর সব হলো যে ওর ভাই যে ওই যে আলামিনের ভাই জসিমের কাছে জমা হয়, জসিম আর লেগে বিভূষণ আমার কাছে কোনো টাকা জমা হয়। 4 বার আমরা ত্রাণ দিছি, আবার বিভিন্ন সংস্থা থেকে ত্রাণ আইনা দিছি। অভিযোগ আছে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের নামে এই কমিটি ঢাকা 14 আসনে সাবেক সংসদের পরিচয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতা দখল করে রেখেছে। এই সময়ে চাঁদা আদায় হয়েছে 100 কোটি টাকারও বেশি। শাকিবুর রহমান, RTV, ঢাকা। ৭৫-এর পর যারা বঙ্গবন্ধু ও বাংলাদেশের নাম চিরতরে মুছে ফেলতে চেয়েছিল তাদের উপযুক্ত জবাব দিয়েছে দেশের মানুষ। এমন মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সকালে রাজধানীর 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। মারুফ রাজার রিপোর্ট। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, যিনিও মুক্তিযোদ্ধা এবং তিনি পঙ্গু ছিলেন। দুঃসহ স্মৃতির 46 বছর পেরিয়ে গেলেও এতটুকু ম্লান হয়নি, বরং আজও তাড়িয়ে বেড়ায় প্রতি মুহূর্তে। ওই দিন যখন ধানমন্ডি বাড়ি আক্রমণ করে তখন তাদের ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় সে সময়কার খণ্ডচিত্র এভাবেই তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, 15 আগস্ট কেবল বঙ্গবন্ধুর উপর আঘাত নয়, এটি ছিল স্বাধীন বাঙালিদের উপর পরাজিতদের প্রতিশোধ। সরকার প্রধান বলেন, জিয়াউর রহমান কেবল 71-এ দেশ বিরোধী ষড়যন্ত্র করেননি, বরং 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ ধ্বংসেরও চেষ্টা চালিয়েছেন। জিয়াউর রহমান যে কোনো ফিল্ডে কোথাও
যুদ্ধ করেছে এরকম ইতিহাস কিন্তু শোনা যায় না। আমাদের অনেক মুক্তিযোদ্ধারা আহত হয়েছে, বিভিন্ন ফিল্ডে যুদ্ধ করেছে, কিন্তু তার কিন্তু সেরকম ধরনের কোনো ইতিহাস নাই। পাকিস্তানের প্রদেশ হিসেবেই রাখতে চেয়েছিল যাতে পাকিস্তান এই বাংলাদেশটাকে আরও শোষণ করতে পারে। সব ষড়যন্ত্রকে পিছিয়ে ফেলে এগিয়ে চলছে বাংলাদেশ, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও বঙ্গবন্ধুর আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে উপযুক্ত জবাব পেয়েছে দেশ বিরোধীরা। যারা ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, যে উদ্দেশ্য নিয়ে তারা 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করেছে, তাদের উদ্দেশ্য তো ছিল বাংলাদেশ ফেল রাষ্ট্র হোক, বাংলাদেশের স্বাধীনতা অর্জনটা ব্যর্থ হোক, স্বাধীনতার আদর্শগুলি ধ্বংস হয়ে যাক, সেটাই করতে দেব না। যে নাম তারা মুছে ফেলেছিল 21 বছর, আজকে আল্লাহর রহমতে সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এখন আর কেউ তা মুছতে পারবে না। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দলের নেতাকর্মী সহ দেশের প্রতিটি মানুষকে আগামীর উন্নয়নের পথে সামিল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। মারফ্রেজা, আরটিভি, ঢাকা। বাবা মা একমত হয়ে আদালতে আবেদন দাখিল করলে 2 জাপানি শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিবর্তে উন্নত হোটেলে রাখার আদেশ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। একই আদালত 2 মাসের জন্য 2.5 বছর বয়সী এক শিশুকে ভারতীয় নাগরিক মা সাদিকা সাইদের হেফাজতে রাখতে বলেছেন। তবে বাংলাদেশি বাবা সপ্তাহে 3 দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিশুর সঙ্গে সময় কাটাতে পারবেন। এই 2 মাস সাদিকা সাইদের পাসপোর্ট গুলশান থানায় জমা রাখতে বলা হয়েছে। বাচ্চাটা আমাদেরকে কাস্টাডিতে দিয়েছে, বাচ্চা এবং বাচ্চার মাকে, এবং তারা 2 মাসের জন্য দিয়েছে। বাচ্চাকে বাবা দেখতে পারবেন সপ্তাহে 3 দিন 9টা থেকে 6টার মধ্যে, এবং ওনারা অনেকবার বলছিলেন, তো কোর্ট বলেছেন আপনারা একটা সমঝোতায় চলে যাওয়ার চেষ্টা করেন। চিত্রনায়িকা পরিমণির জামিন আবেদনের শুনানি 2 দিনের মধ্যে করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি 21 দিন পর জামিন আবেদনের শুনানির আদেশ কেন বাতিল করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের ভার্চুয়াল বেঞ্চ এ রুল দেন। বিস্তারিত দেখুন খান আলমিনের রিপোর্টে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাবন্দী চিত্রনায়িকা পরিমণি গত 22 আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ এই মামলায় পরিমণির জামিন আবেদন শুনানির জন্য 13 সেপ্টেম্বর নির্ধারণ করেন। পরদিন নির্ধারিত সময়ের আগে শুনানি চেয়ে আবেদন করেন তার আইনজীবী, কিন্তু তা আমলে নেননি আদালত। তাই এসবের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরিমণি। এতে বিলম্বে জামিন আবেদন শুনানির দিন রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে পরিমণির অন্তর্বর্তীকালীন জামিনও চাওয়া হয়। উচ্চ আদালত শুনানি করে রুল দেন। রুলে পরিমণির জামিন আবেদনের শুনানি 2 দিনের মধ্যে করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন। 21 দিনের দীর্ঘ বিরতি দিয়ে জামিন আবেদনের শুনানির আদেশ কেন বাতিল করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। এবং এই মামলার যে অফেন্সের যে মাত্রা, এই মাত্রা অনুযায়ী তাকে আগে বেল দেওয়ার জরুরি ছিল বলে আমাদের কাছে মনে হয়েছে, সেটা কোর্টকে বলেছি আমরা। তো মাননীয় আদালত সেটা বিবেচনায় নিয়েছেন। বিবেচনা নেওয়ার কারণেই আমরা মনে করি যে দ্রুততার সাথে এই মামলাটা নিষ্পত্তির জন্য উনি রুল ইস্যু করেছেন। 24 ঘন্টার মধ্যে হাইকোর্টের আদেশ বিশেষ বার্তায় বিচারিক আদালতে পৌঁছাতেও নির্দেশ দিয়েছেন আদালত। আমাদেরকে কমিউনিকেট করতে বলছে না, এই মুহূর্তে আমাদের তেমন এটাতে কোনো বিষয়ে আমাদের বক্তব্য নাই। জামিন শুনানির সময় আমরা পক্ষে দেই বিপক্ষে দেই বা কথা বলি, সেগুলো আমাদের 1 সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলে সেদিন শুনানির দিন রেখেছেন হাইকোর্ট। খান আলামিন, আরটিভি, ঢাকা। আফগানিস্তানের কাবুলে বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 13 জন নিহত হয়েছে। পশ্চিমা নাগরিক ও তাদের আফগান সহযোগীদের সরিয়ে নেওয়ার ব্যাপক তোড়জোড়ের মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে। হামলার দায় কেউ স্বীকার না করলেও মাত্র 24 ঘন্টা আগে কাবুল বিমানবন্দরে জঙ্গি গোষ্ঠী আইএসের হামলার আশঙ্কা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে টুইন টাওয়ার হামলায় ওসামা বিন লাদেন জড়িত নন বলে জানিয়েছিলেন তালেবান নেতা জাবিউল্লাহ মুজাহিদ। ইকরামুল ইসলাম খানের রিপোর্ট। আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরের বাইরের একটি প্রবেশ ফটকে 2 দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আত্মঘাতী এই হামলায় নারী শিশু সহ 13 জন নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। বিস্ফোরণে বিদেশি সেনাসহ বহু আফগান আহত হয়।
আত্মঘাতী হামলাটি বিমানবন্দরের অ্যাবি গেটে করা হয়েছে। সম্প্রতি সেখানে যুক্তরাজ্যের সেনাদের মোতায়েন করা হয়। বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কায় এই গেটটি সহ 3টি গেট বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। মার্কিন গোয়েন্দা দপ্তর পেন্টাগনের প্রেস সচিব জন কিবরি টুইট বার্তায় কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেন। বিমানবন্দরে সন্ত্রাসী হামলা হতে পারে এমন আশঙ্কায় বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া উচ্চ সতর্কতা জারি করেছিল। যে কোনো ধরনের হামলা এড়াতে নিজ নিজ দেশের নাগরিকদের বিমানবন্দর এলাকা ত্যাগের নির্দেশ দেয় দেশগুলো। এদিকে আফগান ইস্যুতে ফোনে কথা বলেছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে পাকিস্তান বলছে, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ আফগানিস্তান খুবই গুরুত্বপূর্ণ। কাবুলে মার্কিন দূতাবাসের বাইরে বিক্রি হচ্ছে তালেবানের পতাকা। স্থানীয়রা এসব বিক্রি করছে। একরামুল ইসলাম খান, RTV। এদিকে আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। সরকার পরিচালনায় তালেবানের মুখপাত্র ইতিবাচক কথা বললেও পশ্চিমা দেশগুলো তার উল্টো বলছে। কাজেই সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। স্কাটনে মন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের বলেন, চলতি সপ্তাহে আমেরিকা থেকে 10 লাখ ডোজ টিকা আসবে। আমার ওখানে অ্যাম্বাসেডার নেই, আমি ডেইলি খবর পাচ্ছি না। ওয়েস্টার্ন মিডিয়া থেকে যেটা পাচ্ছি সেইগুলো তো 1/3 আপনি বাদ দিতে পারেন অসত্য বলে। সুতরাং এক্সাক্ট কী খবর, দুই একটা ভিডিও দেখলাম যে নতুন গভর্নমেন্টের স্পোক্সপারসন খুব সুন্দর বক্তব্য দিয়ে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। কিন্তু যখন আমি CNN দেখি, BBC দেখি, তখন দেখি উল্টা। টাঙ্গাইলে খামারিদের প্রণোদনার টাকা বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ভুয়া তালিকা প্রণয়ন সহ খামারিদের পাওয়া অর্ধেক টাকাই প্রাণী সম্পদ কর্মকর্তা হাতিয়ে নিয়েছেন। অনিয়মের বিষয়টি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কেউ কেউ স্বীকারও করেছেন। আর অনিয়মের সত্যতা পেলে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। টাঙ্গাইলের 12টি উপজেলায় ছোট বড় মিলিয়ে খামার রয়েছে লাখেরও বেশি। এসব খামারে গবাদি পশু আছে প্রায় 10 লাখ। প্রণোদনার টাকা পেয়েছে 13,000 খামারি। প্রণোদনা পেতে 2 থেকে 5টি গাভী থাকার নিয়ম রয়েছে, কিন্তু গাছাবাড়ি গ্রামের ছাত্তার 10 বছরেও কোনো গবাদি পশু লালন পালন না করেই পেয়েছেন প্রণোদনা। গাভী না থাকলেও টাকা পেয়েছেন ছাত্তারের বোন ফরিদা। একই গ্রামের জামালের গরুর সঙ্গে ছবি তুলে প্রণোদনার টাকা নিয়েছেন 73 নম্বর সিরিয়ালের সাজেদুল। এমন চিত্র শুধু মধুপুরেই নয়, জেলার প্রায় প্রতিটি উপজেলাতেই। না পাওয়ার কথা আসল বাবা পাই নাই, মানুষের সরকার তো করে দেয় নাই। আমি যখন থেকে বুঝি আর কি, তখন থেকে দেখি না এরা গরু পালছে। আর যারা প্রণোদনার অর্থ পেয়েছেন তাদের কাছ থেকেও কৌশলে হাতিয়ে নেওয়া হয়েছে প্রাপ্ত অর্থের অর্ধেক টাকা। আম করছে গরু, আমরা খামারি মালিক, আমরা লস খাই, তারপর আম করে কোনো টাকা ঢুকাও দেয় না। মসজিদ ফোন দিল যে কাকা আপনার ফোনে কি টাকা গেছে? আমি বললাম যে টাকা আইছে। পরে বললো যে ওখান থেকে 5,000 টাকা ফেরত দিতে হইব। এই নোংরা অবস্থা, নোংরা কথা আমার জীবনে শুনিনি, শোনার চেয়ে মোরা ভালো তো। অনিয়মের কথা স্বীকার করেছেন মাঠ পর্যায়ের কর্মীরা। তাদের গরু নাই, তাদের গরু মানে আরেকজনের গরু আইনা ছবি উঠাইয়া দেওয়া হয়েছে। বলছি আমি স্যারের লোকেরা কয়ে ছাড় দিতে বলছে, আপনি দিয়ে দেন। নুরুল একদিন আমার আইসা বললো যে ভাই এরকম সমাচার একটা কাজ আছে, 5,000 মনে করেন যে কিছু খামারি নাম দিলে পরে 50-50 দিয়ে দিতে হয়। তবে অভিযোগ অস্বীকার করলেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। টোটালি কাজটা হচ্ছে তাদের, তারাই এই ফিল্ডে কাজ করছে এবং তারাই আমাকে তথ্য দিয়েছে। যার ধরুন তারা কি ধরনের তথ্য দিয়েছে আমার অজানা। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থার কথা জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এটা অবশ্যই যদি এরকম হয় আমাদের নলেজে আসছে এবং যদি সংশ্লিষ্ট কেউ থাকে বা এরকম, তাহলে অবশ্যই এটা বিভাগীয় ব্যবস্থা হবে তার বিরুদ্ধে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অনিয়ম দুর্নীতি রোধে সরকারের কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। দীপ্তচন্দ্র পাল, RTV। বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি এম শোয়েব চৌধুরী এবং নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সেলিম ওমরাও খান সহ নতুন অ্যাডহক কমিটিকে অভিনন্দন জানিয়েছে কমনওয়েলথ ফেন্সিং ফেডারেশন CFF। নেতৃবৃন্দের কাছে একটি আনুষ্ঠানিক চিঠিপত্রে অভিনন্দন জানিয়ে CFF মহাসচিব বলেন, কমনওয়েলথ ফেন্সিং ফেডারেশন এবং বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশন সহযোগিতামূলক এবং পারস্পরিক সহায়ক সম্পর্ক সবসময় অব্যাহত থাকবে।
দোকান মালিক সমিতিকে সহজ শর্তে এসএমই ঋণ প্রদান করতে যাচ্ছে দেশের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। সকালে রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। এতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তালিক মোর্শেদ এবং দোকান মালিক সমিতির পক্ষে সংগঠনের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের তুলে আনতে সব ধরনের ব্যাংকিং সহায়তা দিবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছোটরা কিন্তু কমিটমেন্ট রাখে ভালো, মানে বড়দের তুলনায়। আমরা আশা করি ইনশাল্লাহ আপনাদের সাথে ভালো হবে। আপনারা যাদেরকে দিবেন, যাদেরকে লিস্ট দিবেন, তারা যেন একটু দেখে শুনে দিবেন, যেন জেনুইন লোকজনগুলি আমাদের সাথে আসে। সর্বোচ্চ সার্ভিস পাবেন ইনশাল্লাহ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, বরং সতর্ক হন। নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। RTV সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।